আমি পিয়ালি। তো আজ আমি আমার জাস্ট পড়া শেষ হয়েছে ৩টে বই। আম তো সেই বইগুলো নিয়েই আলোচনা করব। সেইগুলো আলোচনা করার আগে আমি একটা কথা বলে নিই যে আমার ২০২৫-এ আমি যতগুলো বই পড়েছি সেটার সংখ্যা ১০০-র অনেক ওপরে, মানে ১১০-১২ কি তারও উপরেই হবে। পুরোপুরি কাউন্ট করে হয়ে ওঠেনি আমার। এবার এই সবকটা বই দেখানো, তার মধ্যে কিছু ইংরেজি বই আছে যেগুলোর নিয়ে আমি কথা বলেছি আমার আরেকটা চ্যানেলে, সেটার লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। তোমরা চাইলে সেই চ্যানেলটা চেক করতে পারো। সেখানে স্পিরিচুয়াল কিছু কথাবার্তা নিয়ে আমি আলোচনা করি, আর যা বই পড়ি ইংরেজিতে সেইগুলো আমি ওখানেই আলোচনা করি। তো তো এই সবকটা বই একসাথে দেখানো আমার পক্ষে সম্ভব নয়। এবার যে বইগুলো আমার ভালো লেগেছে বা আমার বেস্ট রিডের মধ্যে আছে আগের বছরের, সেগুলো আমি একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর মোটামুটি আমার একটা রিডিং গোল নিয়ে এই ভিডিওটা আজকের, এবং এই ৩টে বই নিয়ে আমি আজকের এই ভিডিওটা করছি। তো যে বইগুলো আমি সবে শেষ করেছি, তো এবার বিষয়টা হচ্ছে রিডিং গোলের মধ্যে আমার এবছরে যেটা আমি রাখবো, যে আমরা যারা বই পড়ি, যেহেতু তারা সবসময় খুব ভালো বইয়ের সন্ধানে থাকি, তাদের যেটা হয় যে অনেক সময় অনেক বই কেনা হয়ে যায় কিন্তু সেই তুলনায় পড়া হয়ে ওঠে না। এবার আমার ক্ষেত্রে যেমন আমরা অনেকে মিলে পড়ি বলে আমার কাছে অনেক বই আসে, ও এমনিও আসে, পড়ার সুযোগটা পেয়েই যাই কোথাও পড়া শুরু করতে থাকলে। কিন্তু বই কেনার জায়গা থেকে আমি একটা জায়গা যেটা আমি ঠিক করেছি, যেটা আমি প্রত্যেক বছরই ভাবি এবং আমার নিজের জায়গা থেকে আমি সেটাতে স্টিক করে থাকি, কিন্তু অনেক সময় অনেকের কথা ভেবে বা অন্য অনেক পরিস্থিতি অনুযায়ী আমাদের কাছে অনেক বই চলে আসে, তখন সেগুলো নিয়ে আবার ব্যস্ত হয়ে উঠি। কিন্তু অনেক সময় সেখান থেকে দেখা যায় যে আমরা যে বইগুলো আসলে পড়তে চাইছি সেগুলো পড়াই হচ্ছে না বা পড়া হয়েই উঠলো না সারা বছরে। তো সেই জায়গাগুলোকে বিচার করেই আমি আজকের এই রিডিং গোলটা রাখছি এই বছরের জন্য। প্রথমত, আমি আমার পড়াটা নিয়ে ভীষণভাবে সিরিয়াস থাকবো, মানে আমি কী পড়তে চাই এবছরে। এবার আমি খুব একটা টিবিআর লিস্ট তৈরি করি না। তার কারণ আমি সবসময় দেখেছি যে আমি এই মুহূর্তে যে বইগুলো পড়তে চাইছি সেই টিবিআর লিস্টটা যত এগোতে থাকে, আরও অনেক বইয়ের ব্যাপারে, যেহেতু আমি বই নিয়ে দেখতে, ভিডিও দেখতে, শুনতে বা অন্যান্যভাবে সার্চ করে দেখতে, কোনো পাবলিশার্সের জায়গা থেকে হোক বা যাই হোক না কেন, কোনো বিষয় নিয়ে হঠাৎ করে একটা ইন্টারেস্ট চলে এলো, কোথাও হয়তো কাউন্সিলিংয়ের বিষয়, যেহেতু আমি যুক্ত থাকি, বিভিন্ন বিষয় আমাদের জানতে হয়, তো হঠাৎ সেরকম একটা বিষয় চলে এলো সামনে, বা কোনো নিউজ পেপারে পড়লাম বা কোনো রিপোর্টে পড়লাম, তো এগুলো আসতে থাকে, আমাদের সবসময় একটা ইনফরমেশান আমরা গ্যাদার করতে থাকি। তো সেই জায়গা থেকে আমার কী হয় যে আমি যখন টিবিআর লিস্ট তৈরি করি, আমার ওটা কন্টিনিউ করতে একটু সমস্যা হয়ে যায়, কারণ একটা দুটো বই পড়ার পরে আমার সামনে হয়তো অন্য কোনো টপিক চলে আসে, সেই টপিকের উপর আমার পড়াশোনা করতে ইচ্ছে করে, বা সেইটার উপরে কোনো বই থাকলে দেখতে ইচ্ছে করলো, বা অন্য কোনো বই হঠাৎ করে চোখে পড়ে গেল আমার কালেকশানেরই, সেইটা পড়ে নিতে ইচ্ছে করলো, বা কোনো বই হঠাৎ এলো সেটা পড়ে নিতে ইচ্ছে করলো। তো মানে একটা টোটাল লিস্ট তৈরি করে সেটাকে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। আমি তাই জন্য কোনোদিনই কোনো টিবিআর লিস্ট তৈরি করিনি। এই লাস্ট টাইম একটা করেছিলাম, তার থেকে বেশ অনেকটা শেষ হয়েছে এবং আমি জানি ওটা আমি শেষ করব, কিন্তু আমি নিজেকে এভাবে প্রেশার দিয়ে কিছু করতে চাই না বেসিক্যালি। এই পড়ার বিষয়গুলো নিয়ে বেসিক্যালি। তো এবার যেটা আমি ভাবলাম যে এই বছরে আমি যেটা করব, মানে মোটামুটি আমার কাছে একটা আইডিয়া আছে, যে আমি একটা মোটামুটি আইডিয়া করেছি যে আমি কী বই পড়তে চাই। তো সেটা ঠিক টিবিআর লিস্টের মতন তো অবশ্যই টিবিআর, কিন্তু মানে ওইভাবে নয় যে আমি পরপর এইগুলো এখনই পড়বো, সেরকম কিছু না। জাস্ট এই কারণেই আমার মনে হলো, কারণ কি যত বইমেলা আসছে বা নতুন লেখকের বই প্রকাশিত হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে আমি যদি পুরনোগুলো না পড়ি, তাহলে সেই নতুন লেখকের যে সিরিজ, ধরো একটা যদি আছে, তো সেই সিরিজের ফার্স্ট সেকেন্ডটা না পড়ে থার্ডটায় আমি যেতে পারবো না, যাওয়াটা উচিত হবে না। একটু তো একটা আর যখন আছে আমার কাছে অলরেডি সেটা, তো সেটা শেষ করেই আমার থার্ডটা নেওয়া উচিত না? তো বা সেটা নিয়ে দেখা উচিত, সেটা পড়া শুরু করতে পারবো আমি যদি পাইও। তো এবার সেই জায়গা থেকে আমার মনে হলো যে সেই রকমভাবে পড়াটা বেশি ভালো হবে। তো আমি লিস্ট তৈরি করছিলাম যখন, তখন আমি দেখছিলাম যে এমন অনেক বই আছে আমার কাছে যেগুলো শেষ না করলে আমি পরেরটায় যেতে পারবো না, বা ওই লেখকের অন্য বই আমি পড়বো না। মানে এটা আমার নিজেরই কোথাও একটা কন্ডিশন, যে কোনো একজন লেখকের লেখা পড়তে আমার ভালো লাগে, সেই লেখকের সবকটা বই আমার যেগুলো কাছে আছে বা আমার
মানে আমাদের আমাদের সংগ্রহে যেগুলো আছে সেইগুলো আমি না পড়ে আমি নতুন বই নেব না, বা আমরা নেব না। এটা একটা আমরা সবাই মিলেই ঠিক করেছি যে আমাদের কাছে যেগুলো, যে লেখকদের আমরা পছন্দ করি সেই বইগুলো না শেষ করে ওই লেখকেরই আর কোনো বই আমরা নেব না। সেকেন্ড হচ্ছে যে এই যে সামনে বইমেলা আসছে, সেখানে আমি বই কেনাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি, এবং বই কেনা আর বই পড়া দুটো আলাদা হবিস বলে মনে করি বেসিক্যালি। কারণ কি, বই পড়াটাতে অনেক বেশি টাইম লাগে, অনেক বেশি ধৈর্য লাগে, অনেক বেশি, আর এখন আমরা যেভাবে পড়ি তাতে আরও অনেক বেশি মনোযোগ লাগে, অনেক বেশি সময়, পরিস্থিতি, সমস্ত কিছুর একটা ভূমিকা থাকে। আর বই কেনাটা ইজ ভেরি ইজি, মানে অনেক তাড়াতাড়ি কিনে ফেলা যায়, পয়সা থাকলেও মোটামুটি হয়ে যাবে, বা যদি কোনোভাবে অফার পেলাম, কেউ বললো যে চল গিয়ে বই কিনে আনি কিছু, তো চলে গেলাম আর কি, এরকম ব্যাপারটা হয়ে যায়। খুব ইজি ব্যাপার হয়ে যায়। বা কেউ আমাদের ফান্ড করতে চাইলো বা কিছুভাবে চলে এলো কোনো না কোনোভাবে, তো প্রথমেই একটা বই কিনে নিয়ে চলে এলাম। হয়তো অন্য কোনো বিষয়ে, কোনো কাজের বিষয়ে হয়তো টাকা পেলাম, তো মনে হলো বই কিনে নিই, ওটা তো ম্যানেজ হয়েই যাবে, এরকম একটা হয়ে যায় কখনো। টাকা পয়সা হাতে এলেই আমরা, মানে যারা বই ভালোবাসি তারা সব কিছুর খরচের পাশাপাশি একটু বই কেনার টাকা বাঁচিয়ে রাখতে চাই। এটা একটা স্বাভাবিক, মানে যারা বই পড়ে তারা হয়তো রিলেট করতে পারবে যে যদি হাতে আমাদের 500 টাকা আসে, সেখান থেকে কত কমে বাকিটা করে কিছু টাকা বইয়ের জন্য রাখা যায়, এইটা আমাদের মাথায় একটা ঘুরতে থাকে সারাক্ষণই। তো এটা একটা, মানে আমাদের যারা বই পড়ি বা বই পছন্দ করি, বা যে যাই পছন্দ করুক, সে সবসময় সেই জিনিসটার জন্য একটা বাঁচিয়ে চলার চেষ্টা করি আমরা, অন্যান্য জায়গায় কম্প্রোমাইজ করে। তো এটা একটা চলতেই থাকে। এবার বিষয়টা হচ্ছে যে দুটোই আলাদা হবি, দুটোই আমাদের মধ্যে ভালো লাগা দেয়, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা দেখলাম লক্ষ্য করে, এবারে বইমেলা অনুযায়ী তো অনেক বই দেখছি নতুন বেরোচ্ছে, তো আমি যেটা লক্ষ্য করছিলাম একটা, আমার নিজেকে জিজ্ঞেস করতে করতে প্রত্যেকটা বই নিয়ে আমি ভীষণ ক্লিয়ার যে আমি এই বইটা পড়বো, আর মানে পড়তে চাই। পড়ার থেকেও বেশি আমি বই কেনার ক্ষেত্রে এই বছরে একটা নতুন জিনিস শুরু করেছি, নিজেকে জিজ্ঞেস করা যে আমি নিজে সংগ্রহে রাখতে চাই। কারণ বই আমরা পড়ার জন্য কিনি না, এটা খুব সত্যি কথা, শুনতে খারাপ লাগলেও বই কিন্তু যারা কেনে তারা সংগ্রহে রাখার জন্য কেনে। মানে কেনার যে হ্যাবিটটা, সেটা কিন্তু আমরা পছন্দ করি ভালো জিনিসটা আমাদের কাছে থাকুক, সেই জন্যই কেনা বেসিক্যালি। এটা হচ্ছে আসল মনস্তত্ত্ব যে কোনো কিছু কিনে রাখার যে কারণটা। তো সেটা আমার কাছে থাকুক, আমার ভালো লাগে সেটা, তো সেটাকেই আমি এনজয় করি। আমার দরকার নেই এটা ভাবার যে আমাকে এক্ষুনি সব পড়ে ফেলতে হবে, আমি আসতেই পড়ি। কিন্তু আমার কেনার কারণ এটাই যে আমার কাছে থাকবে জিনিসটা, আমার ভালো লাগছে জিনিসটা আমার কাছে থাকলে। তো সেই জায়গা থেকে যদি দেখি, আমি যখনই একটা বই পছন্দ করতে যাচ্ছি, বা আমি যখন অনলাইনে চেক করছি নতুন বইগুলো, তখন আমার মনে হলো যে আমার নিজেকে একটু প্রশ্ন করা উচিত যে এই বইটা আমি কেন কিনতে চাইছি, বা এই বইটা নিয়ে আমার ভালো লাগার জায়গাটা কোথায়। তো তখন আমি অনেকগুলো আনসার পেলাম। প্রথমত আমি ওই জায়গাটা পেলাম যে যাই লেখকদের লেখা আমার ভালো লাগে, আমার ভালো লাগে যে সেই লেখকদের সমস্ত বই আমার কাছে থাকুক, একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে, অনেক সময় এমন অনেক লেখক আছেন যাদের লেখার বইগুলো না প্রিন্টিং মানে আর পরে পাওয়া যায় না। সেই জন্য আমরা চেষ্টা করি যে সেই সমস্ত লেখকদের বই যদি আমাদের কাছে থাকে, কারণ পরবর্তীকালে যদি আর না পাওয়া যায়, এই জায়গা থেকেও একটা কালেক্ট করে রাখার আমার মধ্যে টেন্ডেন্সি দেখলাম। আর থার্ড হচ্ছে যে প্রচ্ছদ অনুযায়ী বা স্টোরি লাইন অনুযায়ী বা টপিক অনুযায়ী আমার বই একটু সংগ্রহে রাখার জায়গা থাকে। যেহেতু আমি একটা কাউন্সিলিং বা সাইকোলজিক্যাল বা এই ধরনের মানসিক জায়গা নিয়ে ভীষণভাবে আমার পড়াশোনা বা কাজকর্ম বা অন্যান্য জায়গাটা থাকে, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টপিক, বিভিন্ন ধরনের মানুষের চরিত্র বা বিভিন্ন বিষয় আছে যেগুলো নিয়ে জানতে বা আরও পড়তে আমাদের একটা ইচ্ছা সবসময় কাজ করে, আমার ইচ্ছাটা কাজ করে সবসময়। তো সেই রকম ধরনের কোনো বই পেলে, কোনো নন ফিকশন হোক বা নন ফিকশন, আমি এবারে দেখছিলাম যে আমার টপিকের মধ্যে আমার পছন্দের টপিকে কী আছে, এগুলো আমি দেখি, কোনো ম্যাগাজিন পেলেও দেখি। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আমার চয়েসটা অনেক বেশি ইজি হয়ে গেল। মোটামুটি সারা বছরের একটা প্ল্যানিং আমি করেই নিয়েছি যে আমি কী কী বই সত্যিই রাখতে চাই। যদিও আমি সেটা শেয়ার করতে চাই না এই কারণে, কারণ হচ্ছে যে আমি যা পড়বো আমি সেটা অবশ্যই সবার সাথে শেয়ার করব, কিন্তু এই যে একটা হোল আমি এই বইগুলো এবছর নেব আর বা রাখবার চেষ্টা করব, আর বাকি যে বইগুলো যদি আমি শেষ করতে পারি ওই অথারের সব কটা বই তবেই কিনবো, এই যে একটা জায়গায় এসে দাঁড়ালাম আমি এখন,
এইটা আমি চট করে শেয়ার করতে চাইছি না, কারণ আমি একটু অবজার্ভ করতে চাই নিজেকে বিষয়টা নিয়ে, যে আমার যখন খুব বই কিনতে ইচ্ছে করছে তখন কী কী মানসিকতা কাজ করে, ঠিক আছে? সেই রকমভাবে নিজের সাথে বসে, কারণ অনেক সময়ই এরম হয় যে আমরা হয়তো অন্য কোনো কিছুকে ভোলার জন্য হতে পারে, বা কোনো একটা জায়গার থেকে ডিট্যাচ হওয়ার জন্য, বা কোনো একটা সত্যিকে ফেস না করার জন্যও হয়তো অনেক কিছু হ্যাবিটের মধ্যে অনেক সময় ঢুকে যাই। এটা মানুষের নর্মাল টেন্ডেন্সি। তো ওই জন্যই আমি নিজেকেও একটু অবজার্ভ করতে চাই, যে আমি সেই সময়গুলোতে কোনো সময় আমি চাই না যে সেই রকম কোনো কমপ্লিকেটেড টাইমে আমি বই কিনি। সেই সময়টা আমি পার্কে গিয়ে বসে থাকবো বা অন্যান্য কোনোভাবে ডিল করব, তো বই কিনতে চাই না। কারণ সেই সময় সবথেকে ভুলভাল বইগুলো আমাদের কাছে চলে আসে। ভুলভাল ইন দ্য সেন্স, বই ভুলভাল নয়, আমি পড়বো না হয়তো সেরম বই, বা আমার ভালো লাগবে না, আমি জানি, সেই রকম বই। তো সেই কারণে আমি ওই জায়গাটাকে করার জন্যই আমি খুব চিন্তা করে, যে কোনো বই যখনই মনে হচ্ছে এটা কিনলে ভালো হতো, কেন ভালো হতো, কী কারণে চাইছি, বিষয়বস্তুটা কী, এগুলো মানে আমি কি এক্ষুনি পড়বো, তাহলে এই লেখকের আগে কোন বই পড়েছি, বা যদি না পড়ে থাকি তাহলে আমি ট্রাই করতে চাই, এরমভাবে কিছু কনভারসেশন করে আমি ঠিক করছি। আর হচ্ছে যে সেটা নিয়ে একটু অন্যান্যদের মতবাদ, যেমন অনেক লেখকই আছে আমি হয়তো পড়িনি, বাট বাকি অনেকে পড়েছে, বা অনেকভাবে আমি অনলাইনে দেখতে পাচ্ছি অনেক পাবলিশার্সের দিক থেকে, বা কীরকম সেটা সেল আছে বা কী, সেইগুলো নিয়ে দেখে, টপিক দেখে আমি একটা সিলেকশন মতন করেছি, যেখানে আমি প্রায়োরিটি দিয়েছি এমন অনেক লেখককে যারা আমার কাছে পুরোপুরি নতুন, যাদের কোনো লেখাই আমি পড়িনি, ঠিক আছে? আর যারা পুরনো তাদের বইগুলো আমি পড়ে তারপর আমি সেই লেখকের অন্যান্য বই আবার পরবর্তীকালে নেব বলে ঠিক করেছি। তো এই ছিল আমার রিডিং গোল সারা বছরের। মোটামুটি এই মাসের মধ্যেই হয়তো আমার যে কটা বই দরকার আমার চলে আসবে, এবং সারা বছর আমি খুব একটা বই এবছর কিনবই না, আমি আগের বছরই ঠিক করেছিলাম। আর হয়তো কিছু কিছু সময়, যেমন ধরো যে কোনো সময় ছাড় দিল, বা পুরনো বইয়ের মেলা অনেক সময় হয়, সেইগুলো থেকে হয়তো দু একটা নিতে পারি, বা কোনো কোনো সময় যদি খুব কিছু পছন্দ হয় তখন হয়তো দু একটা নিতে পারি। বাকি আমার এটাই আপাতত প্ল্যান, যে যে কটা বই আমি নতুন পড়তে চাই সেটার একটা প্ল্যান করে আমি দেখলাম খুব বেশি হচ্ছেও না, তো মোটামুটি হয়ে যাবে সারা বছরের মধ্যে যে কটা হচ্ছে মোটামুটি ঠিকই আছে। তো একদম নতুন, একদম প্রমিনেন্ট কিছু বই আমি আমার সংগ্রহে রাখবো, এটা প্রতি বছরই রাখবো। সেটা এতটা সিলেক্ট করলাম বলেই অনেকটা কমের মধ্যে হয়ে গেল। তো সেগুলো হয়তো আমি কখনো পরে শেয়ার করব, বা যখন যেরকম পড়বো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এইটা একটা আমার হয়তো খুব এক্সট্রা লাগতে পারে এই কথাগুলো। আমি কয়েকটা পয়েন্ট আমি তোমাদের সাথে তাও একটু শেয়ার করে নিই, যে কীভাবে এই সিলেকশানটা করলাম। এক হচ্ছে, আমি নিজেকে জিজ্ঞেস করলাম যে এই লেখকের বই আমি কেন নিতে চাইছি, এই লেখক নতুন না পুরনো, পুরনো হলে তার আগে যদি আমার কাছে বই থাকে সেগুলো আমি শেষ করেছি কি না, নতুন হলে সে কী টপিকটা নিয়ে বইগুলো লিখছে, কভারটা কীরকম, প্রচ্ছদটা কীরকম, আর কি অন্যান্য কোথাও কোনো ওপিনিয়ন থাকলে সেগুলো দেখে নেওয়া, এবং আমি কী ফিল করছি সেই বইটা নিয়ে, আমি সত্যি কী ফিল করছি, যে জাস্ট সবাই কিনছে বলে কিনতে চাইছি, আমার সত্যিই খুব ইন্টারেস্ট আছে, না এটা আমি জানি যে খুব ভালো বিক্রি হবে তার জন্য, নাকি এটার অ্যাডভার্টাইজমেন্ট বেশি বলে, নাকি আমি এই বইটা আমার কোনো কাজের ক্ষেত্রেও এটার একটা কন্ট্রিবিউশন থাকতে পারে বলে, কী কী কারণের জন্য, কী কী পয়েন্টস, সেগুলো একটু নোট ডাউন করা। আর মোটামুটি এটাই যে সেই টপিকটা নিয়ে আমার কতটা ইন্টারেস্ট আছে, বেসিক্যালি কেন ইন্টারেস্ট আছে, এই জায়গাটাকেই নিজেকে বারবার করে একটু জিজ্ঞেস করা। তো এইগুলোর পরে গিয়ে আমি দেখতে পেলাম যে হ্যাঁ, বেশ কিছু জিনিস আমি চট করেই বুঝে যাচ্ছি যে এই বইগুলো আমি রাখবো, আর এই বইগুলো আমার খুব একটা দরকার নেই, আর কিনবো না। তো মোটামুটি একটা সর্টেড লিস্টই হয়েছে আমার। তো যাই হোক, এবার মোটামুটি আর শেষের দিকে, বছরের শেষের দিকে হয়তো কিছু বই কেনা হয়, যখন আমরা জানতে পারি যে পুরো বছরে মোটামুটি খুব ভালো বইগুলো আমরা জেনে যাচ্ছি যে এই এই বইগুলো বেশ ভালো হয়েছে, তখন কেনাটা একটা ভালো। এবং সেই সময় শারদ মেলাটাও হয়, ওই সময় অনেকটা ডিসকাউন্টেও পাওয়া যায় বই। তো এটা একটা আমার প্ল্যানিং ছিল। বাকি বইমেলা অবশ্যই এনজয় করা উচিত, বই কেনা উচিত, প্রচুর প্রচুর বই পড়া উচিত, আমি সেগুলো নিয়ে কিছু বলছি না, সবাই সবার সুবিধা মতনই করবে, কিন্তু এটা আমি আমার নিজের রিডিং গোলস নিয়ে কথা বললাম। আমি চেষ্টা করব সেই সংগ্রহগুলো তোমাদের সবার সাথে ভাগ করে নেওয়ার। আর এবার আমি ভিডিওটা শুরু করছি, যে আমি 3টে বই মানে জাস্ট শেষ করেছি, সেই 3টে বই কী কী, এবং সেটা নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি।
প্রথম বই হচ্ছে নেতাজির রহস্য সন্ধানে, নারায়ণ সান্যালের লেখা। এই বইটি প্রকাশিত হয়েছে দেশ থেকে এবং এর দাম হচ্ছে 125 টাকা। মানে আমি যে কপিটা পেয়েছিলাম, আমি একটা পুরনো বইয়ের জায়গা থেকে নিয়েছিলাম, এটা সংগ্রহ করা হয়েছিল, আমাকে কেউ একজন দিয়েছিল আর কি, মানে আমার কাছে এসেছিলো পুরনো বইয়ের জায়গা থেকে সংগ্রহ করা একটি বই। তো এই হলো বইটা। তো এই হলো বইটি এবং এই বইটির বিষয়বস্তু হচ্ছে যে আমি নেতাজিকে দেখেছি যে বইটি ছিল, তার পরবর্তী পর্যায়ের বই হলো এইটা। এবং এই বইটিতে লেখক তার নিজস্ব অভিজ্ঞতার সাথে সাথে বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, রাজনৈতিক ব্যক্তিত্বের যে কার্যকারিতা, নেতাজির যে অন্তর্ধানের পিছনে আসল রহস্য কোথায় লুকিয়েছিল, কী অবস্থা ছিল তখন, রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল ভারতবর্ষের, তিনি মানে তার যে মারা যাওয়ার পরে তার যে তার যে চিতাভস্য, সেই চিতাভস্য পাওয়া যায় টোকিওর রেঙ্গোজি মন্দিরে। এবার লেখকের সঙ্গে ছিলেন জাপানি মহিলা ম্যাডাম কিকুকো ইমোরি আর তরুণ বয়স্ক জাপানি সাংবাদিক ইয়োইচি ইয়োকোবেরি। এবার সেই পুরোহিতের কাছ থেকে অনেক কিছু জানা যায় যে কোথা থেকে এই চিতাভস্য তার কাছে এসছে, এবং সেই সব নিয়েই বিস্তারিত আলোচনা সহ রাজনৈতিক জায়গা সহ এখানে দেওয়া আছে। এবং সেই প্লেনটি, যে প্লেনে দুর্ঘটনার পরে নেতাজির অন্তর্ধান বা নেতাজির মৃত্যুর জায়গা তুলে ধরা হয়েছে, সেটা ছবিও আছে। ভীষণ ভালো একটা লেখা, যেটা অনেক সময় ধরে অনেক কিছুর মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং আমার বেশ ভালো লেগেছে পড়তে। হ্যাঁ, এটা একটু সময় নিয়ে পড়াই ভালো এবং এটা অনেকবার পড়লেও খারাপ লাগবে না, কারণ অনেক কিছু আছে এটার মধ্যে যেটা হয়তো আমাদের প্রথম একবার পড়ে মিস করে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এটা আমার একটা খুব ভালো লাগার বই এবং এটা ছিল প্রথম বই, নেতাজি রহস্য সন্ধানে, নারায়ণ সান্যাল। এর পরের বই হচ্ছে হিমশীতল রহস্য, সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের। এটা সুপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। এর দাম হচ্ছে 220 টাকা। আচ্ছা, আইসল্যান্ডে ছবি তোলার একটা ট্রেনিংয়ে যাবে সুভাষ, এবং সুভাষ পেশায় সাংবাদিক, তার সাথে যাবে তার ভাইপো পুপুল। আইসল্যান্ড শান্তির দেশ, সেখানে অপরাধ জগতের ছায়া পড়ে না, কিন্তু সেখানেও এক মানব পাচার চক্রের কিছু মানুষ কিছু বাচ্চাকে অপহরণ করছে, তাই নিয়েই এই রহস্য গল্প। আমার এই বইটা পড়ে খুব ভালো লেগেছে এবং অনেক দিন পর মনে হলো আমি একটা কিশোর রহস্য উপন্যাস পড়লাম, যেটা সত্যি খুব লেখাটা ভালো। এবং এই যে আইসল্যান্ডের বিভিন্ন ধরনের বর্ণনা এই যে দেওয়া হয়েছে, আইসল্যান্ডে ক্রাইম খুব কম হয়। কেন কম হয়? কারণ ওখানে বই নিয়ে একটা বই আদান প্রদানের একটা সুন্দর ব্যবস্থা আছে এবং ওখানে মানুষরা খুব বই পড়ে। ঠিক আছে, তো কিছু কিছু ইনফরমেশন আমার সত্যি খুব ভালো লেগেছে। তো এটা একটা খুব ভালো লাগার আমার বই ছিল এবং এটা পড়তে গিয়ে আমি ভীষণ এনজয় করেছি। আর শীতের সময় এটা পড়ে ফেলার মতন একটা বই। আমার খুব ভালো লেগেছে এবং বইমেলার এই যে বিভিন্ন ধরনের বইয়ের সাজেশন আছে, আমার মনে হয় যদি কেউ বাচ্চাদের বই, বাচ্চা ঠিক বলবো না, যে কোনো বয়সের মানুষই এটা এনজয় করতে পারে। কিশোর সাহিত্য ভালো যদি কেউ খুঁজে থাকে, কিশোর রহস্য গল্প, তাহলে এটা একটা খুব ভালো চয়েস হতে পারে। এটা সুপ্রকাশ থেকে প্রকাশিত। হ্যাঁ, তো এই ছিল আমার নেক্সট বই। আচ্ছা, তার পরের বই হচ্ছে শীতল মৃত্যুর ছোঁয়া, সুমন বিশ্বাসের লেখা, চার চরণিকের প্রথম অভিযান। ঠিক আছে, তো এই বইটি প্রকাশিত হয়েছে পত্রপাঠ থেকে। এই বইটির মাঝে মাঝে বেশ ভালো ছবি দেওয়া আছে, আর ছবিগুলো মানে এত সুন্দরভাবে দেওয়া হয়েছে, এমন এমন জায়গায় দেওয়া হয়েছে যে জায়গাটা ভীষণভাবে গল্পের সাথে রিলেটেড। মানে গল্পের এমন একটা পর্যায়ে গিয়ে এমন একটা ছবি পাবে যেটা সত্যি গল্পটাকে পড়ার ইন্টারেস্ট বাড়িয়ে দেবে, এবং গল্পটা সেই জায়গায় সেই ছবিটা দরকার ছিল একটু দেখার জন্য, বোঝার জন্য বিষয়টা। তো আমার এই বইটা আমার সব থেকে, মানে এই তিনটে বইয়ের মধ্যে
তিনটে বই আলাদা ধরনের, আমি কোনোটার সাথে কোনোটার তুলনা করব না, কিন্তু মানে এই বইটা ভীষণ এনজয় করেছি আমি। এবং সত্যি যদি কেউ পাহাড়ে ট্রেকিং নিয়ে পড়তে চায় এবং বিভিন্নভাবে জানতে চাও যে কীরকম, এটা অ্যাকচুয়ালি এই চারজনই হিমাচলে যাবে একটা ট্রেকিংয়ে। এটা একটা অফবিট রুটে ট্রেকিং দেখানো হয়েছে। তো এই ট্রেকিংটা করতে গিয়ে যে যে সমস্যার সমাধান হবে, যে অ্যাডভেঞ্চারগুলোর মুখোমুখি হবে, তাই নিয়েই পুরো গল্পটা। অসাধারণ একটা গল্প এবং মানে আমার ভীষণ ভালো লেগেছে। আমি এটা ভীষণ হাইলি রেকমেন্ড করব যে যদি কেউ সত্যি এই বইটা, যাদের পাহাড় ভালো লাগে তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো, বা ট্রেকিং ভালো লাগে বা জানতে চাও বা এই ধরনের গল্প পড়তে ভালো লাগে, অ্যাডভেঞ্চার, রহস্য, এই এই জায়গা থেকে কিন্তু বইটা সত্যি খুব ভালো। এবং আমার মনে হয় যে কোনো পাঠক, যে কোনো মানুষ যে বই পড়তে ভালোবাসবে, সে এই বইটা পেলে পুরো হারিয়ে যাবে, কারণ এই বইটা ভীষণ ভালো লেখা এবং খুব খুব মানে মজা করে এনজয় করে পড়ার মতনই একটা বই। পাহাড়ের আমার পাহাড় নিজেরই খুব একটা ভালো লাগে না, কিন্তু এই বইটা পড়ে আমার নিজেরই ভীষণভাবে পাহাড়ের প্রতি একটা আলাদা আকর্ষণ অনুভব করছি এবং খুব ভালো লেগেছে আমার বইটা। ভীষণ ডিটেলসে লেখা, এত পাহাড়ের বই আমি পড়েছি, ট্রেকিংয়ের বই পড়েছি, এত ডিটেলসে এদের অভিজ্ঞতাগুলো লেখা হয়েছে, এত ছোটোখাটো জিনিস। আর শুধু তাই না, পাহাড়ের যে ট্রেকিংয়ের অভিজ্ঞতাই লেখা হয়েছে এখানে, শুধু তাই না, তার সাথে সাথে যে ওদের এই যে অনেকেরই ধারণা আছে যে পাহাড়ের মানুষদের জীবন খুব সহজ বা কিছু, তা নয়। তাদের ওখানে কত রকমের ক্রাইম হয়, কত রকমভাবে ড্রাগ পাচার করা হয়, সেই পুরো ঘটনাটা, মানে কারা এর সবের সাথে জড়িত থাকে, কী ধরনের মানুষকে টার্গেট করা হয়, এই ধরনের পুরো জিনিসগুলো, এবং তাদের যে কষ্টের জীবন এখানে উঠে এসছে। তো ভীষণ ডিটেলস এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, যেগুলো খুব বাস্তবসম্মত লেগেছে আমার। তো আর যে প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ ভালো, যেভাবে ওরা সমস্যার সমাধানগুলো করছে সেটা ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো একটা বই। এটা পত্রপাঠ থেকে প্রকাশিত হয়েছে, টা 250 টাকা দাম। তো বইমেলার বইয়ের রেকমেন্ডেশন হিসেবেও এটা একটা বলতে পারো যে এই বইটা যদি কেউ কেনো তাহলে নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে এটা পড়ে। তো এটা দেখতে পারো, কারণ ছোটো বই সবাই খোঁজে কম দামের মধ্যে, এই বইমেলা থেকে, কলকাতা বইমেলা থেকে কেনার জন্য। তো এই বইটা কিন্তু খুব ভালো একটা চয়েস হবে যদি কেউ কিনতে চাও। পত্রপাঠের বই 250 টাকা, সুমন বিশ্বাসের লেখা, এবং এর আরও দুটো পার্টও মনে হয় বেরিয়ে গেছে পরের। তো এই ছিল আমার শেষ বই। তো আজকে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি কথা হবে অন্য কোনো বই নিয়ে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো।